ব্যাংককে ইউনূস মোদি দ্বিপাক্ষিক বৈঠক। মিয়ানমারের সঙ্গে আলোচনায় প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা ফেরাতে রাজি দেশটি। প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়া মাত্রই নির্বাচন। বিমস্টেকের শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা। আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতে জোর। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। বাসে ট্রেনে যাত্রী চাপ, সার্ভার জটিলতায় রেলের টিকিটে ভোগান্তি। অ্যাকচুয়ালি 1.5 ঘন্টা ওভারটাইম হয়ে গেছে। এখন ট্রেন এখন লাইনে দেয় না। ট্রেন এখনো আসেনি, অনেক ভোগান্তির মধ্যে পড়ছি আমরা আর কি, অনেক লেট। বাসন্তী ফসলে চৈত্রে পুরনো হিসেব চুকাতে ব্যস্ত কৃষক। 24-এর আবহে করা নাড়ছে নতুন বছর। গুরুত্ব পাবে সব জাতিসত্তা। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি শম্পা বিশ্বাস। অবশেষে ব্যাংককে দ্বিপাক্ষিক বৈঠক করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে অনুষ্ঠিত বৈঠকে উঠে আসে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ। পাশাপাশি সীমান্ত হত্যা, তিস্তা ও গঙ্গা চুক্তি সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন দুই নেতা। এছাড়া ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রীও। ব্যাংকক থেকে বাকিটা জানাচ্ছেন হাসিফ বিল্লাহ। অবশেষে ব্যাংককে দেখা হলো প্রতিবেশী দুই নেতার। দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদি। 5 আগস্টের পর বাংলাদেশ ভারত সম্পর্কে যে নানাবিধ জটিলতা চলছে, গেল 7 মাস ধরে তাতে সবার নজর ছিল ব্যাংককের দিকেই। কারণ এখানে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বৈঠক হবার কথা বাংলাদেশ ও ভারতের দুই দেশের সরকার প্রধানের। স্থানীয় সময় দুপুরে বিমস্টেক সম্মেলনের পর সম্মেলনস্থল সাংগ্রিলা হোটেলে অবশেষে সেই কাঙ্ক্ষিত ক্ষণ অনুষ্ঠিত হয় প্রতিবেশী দুই দেশের দুই নেতার বৈঠক। ডক্টর ইউনূসের জন্য অপেক্ষারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরুতেই স্বাগত জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানকে। শুভেচ্ছা বিনিময় পর্বের পরই শুরু হয় দুই দেশের কর্মকর্তাদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক। প্রায় 40 মিনিটের বৈঠকে দুই দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা করেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদি। এখানে গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে বাংলাদেশ নিয়ে নেতিবাচক কর্মকাণ্ড করছে, এ নিয়ে নরেন্দ্র মোদির দৃষ্টি আকর্ষণ করেন প্রধান উপদেষ্টা। আলোচনা হয় তিস্তা ইস্যু নিয়েও। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন, সেগুলো বিষয়ে কথা হচ্ছে। দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা, আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। বৈঠকের ব্যাপারে কর্মকর্তা আরও জানান, সীমান্ত হত্যা বন্ধ করতেও ভারতের প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে, এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। সম্মেলনের সাইডলাইনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দুই দেশের দুর্নীতি বিরোধী কমিশনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতা স্লোগান তুলেছিল, ঢাকা না দিল্লি। 5 আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর দুই দেশের সম্পর্ক বৈরী হয়। ঘাটতি দেখা যায় দু দেশের যোগাযোগেও। তবে এ সময়ে চিঠি চালাচালি হয়েছে। কিন্তু অবশেষে মোদি এবং ইউনূসের বৈঠক সম্পন্ন হলো বিমস্টেক সম্মেলনে এসে। এখন দেখার বিষয় দুই দেশের সম্পর্ক কতটা উন্নতি হয়, কতটা বরফ গলে। তবে বিশ্লেষকরা আশা করছেন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে এই বৈঠকের মধ্য দিয়ে। থাইল্যান্ড থেকে হাসিফ বিল্লাহ এখন। বাংলাদেশে আশ্রয় নেওয়া 8 লাখ রোহিঙ্গার মধ্যে প্রত্যাবর্তনের যোগ্য 1,80,000 রোহিঙ্গাকে প্রথম ধাপে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শুক্রবার ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে এ তথ্য জানিয়েছেন। এছাড়া 70,000 রোহিঙ্গার ছবি ও নাম যাচাই বাছাইয়ের অপেক্ষায় আছে। এটি রোহিঙ্গাদের ফেরত নেয়ার প্রথম নিশ্চিত তালিকা, যা রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের দিকে একটি বড় পদক্ষেপ। এছাড়া মূল তালিকায় থাকা অবশিষ্ট 5,50,000 রোহিঙ্গার যাচাই বাছাই দ্রুততার সঙ্গে শেষ করা হবে বলে জানিয়েছে মিয়ানমার। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত। স্থানীয় সময় দুপুরে ব্যাংককে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। এ সময় তিনি আরও জানান, সনাতন ধর্মাবলম্বী সহ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। In this spirit, he once again underlined to Professor Yunus India's desire to forge a positive and constructive relationship with Bangladesh based on a spirit of pragmatism. Prime Minister also underlined India's concerns related to the safety and security of minorities in Bangladesh, including Hindus, and expressed his expectation that the government of Bangladesh would ensure their security, including by thoroughly investigating all cases of atrocities committed against বিমস্টেক সম্মেলন নিয়ে আরও কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ওবায়দুল হককে। আমরা তো দেখছিলাম সংবাদের শুরুতেই নানা বিষয় নিয়ে কথা বলছিলেন দুই দেশের নেতা। এই বিষয়ে আরও কথা বলতে চাই আমরা। স্যার ওবায়দুল হককে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিও। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অবশেষে দ্বিপক্ষীয় বৈঠক হলো এবং অনেকের যে চাওয়া পাওয়া এবং আশা ভরসা ছিল যে হচ্ছে এই সম্মেলনের বৈঠক নিয়ে অনেকের আগ্রহ ছিল। শুরুতে স্যার আপনার কাছে জানতে চাই যে এই দুই নেতার বৈঠকের পর আমাদের সাথে যেই সম্পর্কের যে পারদ, সেটা আসলে কতটা শীতল হবে? আর এছাড়া শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতেও কথা হয়েছে। সব মিলে কি মনে হয়েছে আপনার কাছে, কতটা ফলপ্রসূ হলো এই বৈঠক এবং সামনে কি হতে পারে? দেখুন, এই 5ই আগস্টের পরে সরকার পরিবর্তনের পরে যে প্রেক্ষাপটে সরকার পরিবর্তিত হয়েছে, তারপরে ভারতের সাথে আমাদের সম্পর্কের যে টানাপোড়েন, সেটা তখন থেকেই আসলে সম্পর্কের স্বাভাবিকীকরণের একটা প্রচেষ্টা আমাদের দিক থেকে চলছে এবং আমরা আমাদের সদিচ্ছার প্রকাশ ঘটিয়েছি। এখন এই যে বারবার বলা হচ্ছে যে এই ধরনের বৈঠকের ফলে, এবং এই আজকে যে বৈঠকটি হলো এটাও কিন্তু আসলে অনেক আরাধ্য বৈঠক ছিল। মানে আমাদের দিক থেকে আমরা বলবো যে বিমস্টেক সামিটের তো একটি গুরুত্ব রয়েছেই, কিন্তু একই সাথে এই প্রেক্ষাপটে আজকে যে সাইডলাইনে যে বৈঠকটি হয়েছে এটি এক নতুন মাত্রা যোগ করেছে আমাদের জন্য। এটা আমরা আমাদের দিক থেকে খুবই চেয়েছিলাম, কারণ এটা আমাদের সদিচ্ছার বহিঃপ্রকাশ। এখন আসলে সম্পর্কের বরফ গলনে, টানাপোড়েনের স্বাভাবিকীকরণে আসলে কতখানি ভূমিকা রাখবে এটি সময় বলে দিবে। কিন্তু আপনি যদি আজকে এই পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আছে বৈঠকের ব্যাপারে, আমাদের প্রেস সচিবের কাছ থেকে আমরা শুনেছি, ভারতীয় মিডিয়া থেকে জানতে পেরেছি, অন্যান্য মিডিয়া থেকে যতটুকু জানি আমরা, তার উপর ভিত্তি করে যদি আমাকে বিশ্লেষণ করতে বলেন তাহলে আমি আসলে বলবো যে আশাবাদী, কিন্তু আমি অপেক্ষা করতে চাই। কারণ ঠিক একই রকম একটি প্রতিক্রিয়া আমরা জানিয়েছিলাম যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছিলেন। আপনারা জানেন যে ফরেন অফিস কনসালটেশনের ফ্রেমওয়ার্কে একটা মিটিং হয়েছিল কয়েক মাস আগে, এবং তখন আমরা অনেক আশা প্রকাশ করেছিলাম। কিন্তু কোথায় যেন আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দিক থেকে আসলে বরফ গলনটি ঘটছে না, মানে ওটি ঘটছে না, কোথায় যেন এসে আটকে আছে। এমনকি আজকে যদি আপনি এই বডি ল্যাঙ্গুয়েজে দেখেন যে, এবং কালকে রাতে ডিনারেও তারা মিলিত হয়েছিলেন, যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন সব জায়গায় ছবিটি প্রকাশিত হয়েছে, স্টোন ফেসড, দুজনেই বসে আছেন পাশাপাশি। বৈঠকটি শেষ হয়েছে কিন্তু খুব একটা পজিটিভ নোট। আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন যে বৈঠকটি যখন শেষ হয়, প্রফেসর ইউনূস তার হাতে একটি উপহার তুলে দিয়েছেন, এবং উপহারটি হলো একটি চিত্র। এই ছবিটি হলো একটা আলোকচিত্র ফ্রেম করা, যেটি 15 সালের দিকে, 2015 সালে প্রফেসর ইউনূস যখন মুম্বাইয়ে গিয়েছিলেন কোনো একটি বৈজ্ঞানিক কনফারেন্স বা কিছু হবে সেরকম জায়গায়, প্রধানমন্ত্রী মোদী তখন তাকে গোল্ড মেডেল পরিয়ে দিয়েছিলেন। তো সেই ছবিটি তাকে উপহার দেওয়ার পরে আমি তার মুখে হাসি ফুটে উঠতে দেখেছি। কিন্তু আপনি যদি অনেক সিরিয়াস নোট দেখেন যে কি বিষয় আলোচনা হয়েছে, আমাদের দিক থেকে কিন্তু আমি বলবো যে খুব সফল হয়েছে আমাদের বৈঠক এটি। কারণ এই ধরনের সামিটের সাইডলাইনে যে বৈঠকগুলি হয়, যত গুরুত্বপূর্ণই হোক না কেন, এখানে কোনো মানে প্রিফিক্সড এজেন্ডা থাকে না। কিন্তু আমার শুনে যেটা মনে হয়েছে, যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, প্রেস সচিব যেটি বললেন আপনাদের অনুষ্ঠানে এখনই শুনলাম, তাতে মনে হয় যে আমাদের খুব ভালো প্রিপারেশন ছিল। ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে
এবং ভারতের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্কে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আমাদের দিক থেকে কিছুই বাদ পড়েনি আলোচনায়। এমনকি সামনে যে বড় বিষয়গুলো আসবে, যেমন এই যে বলা হচ্ছে যে আপনার গঙ্গার পানি বন্টন চুক্তির যেটি এক্সপায়ার করছে, যেটি রিনিউয়ালের প্রশ্ন আসছে সামনে, তিস্তা, সীমান্ত হত্যা, সবই এখানে আলোচনা করা হয়েছে। কিন্তু আপনি দেখবেন যে ভারত কি বলেছে সেটি খুব গুরুত্বপূর্ণ। তারা কি কিছু চেয়েছে কিনা আমাদের কাছে, তারা যে দুটো জিনিস চেয়েছে এগুলো বিষয়ে আমরা একাধিকবার তাদেরকে উত্তর দিয়েছি, একাধিকবার আমাদের অবস্থান আমরা ব্যাখ্যা করেছি। কাজে সেদিক থেকে দেখলে পরে আমাকে একটু তখন ভাবতে হয় ঠান্ডা মাথায় যে আসলে সত্যিকার অর্থে প্রফেসর ইউনূসের এই আমলে যতদিন উনি আছেন, একটি রাজনৈতিক সরকার আসার আগ পর্যন্ত ভারত তার অবস্থান বদলাবে কিনা। যেমন আমি বলতে চাইছি যে তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যে কথা বলা হচ্ছে, এই বিষয়ে আমাদের অবস্থান আমরা পরিষ্কার করেছি। এমনকি আপনি যদি দেখেন সাম্প্রতিককালে প্রফেসর ইউনূসের চীন ভিজিটের পরে উনি চীনে গিয়ে যে কথাটি বলেছিলেন বেইজিংয়ে নর্থ ইস্টে 7 সিস্টার্স নিয়ে, সেটিরও যে ব্যাখ্যা করা হচ্ছে তারও আমরা একটা ব্যাখ্যা কিন্তু দিয়েছি যে আমাদের এখান থেকে কী বলা হয়েছে। এখন আমরা বুঝি যে 7 সিস্টার্স ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তার জন্য বাংলাদেশও গুরুত্বপূর্ণ। এখন 7 সিস্টার্স এর একটা ভারতের জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এবং কিন্তু একই সাথে এটি কিন্তু ভারতের একটা অর্থনৈতিক উন্নয়নের অর্থনৈতিক একটা আসপেক্ট এখানে আছে। অধ্যাপক ওবায়দুল হক, একটি বিষয় একটু জানতে চাই, এই সম্মেলনটি অনেকটাই আপনার বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসেছে যে সফল হয়েছে, সেক্ষেত্রে সাউথ এশিয়ার যে দেশগুলো তারা তাদের অবস্থান তুলে ধরেছে। আমি একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশ তার অবস্থানটা ঠিক পরিষ্কার করতে পারলো কিনা বা ঠিকঠাকভাবে তুলে ধরতে পারলো কিনা? আপনি যদি বিমস্টেকের কথা বলেন, আপনি একটা হলো ভারতের সাথে আমাদের এই সাইডলাইনে যে বৈঠক হয়েছে এটি, আর যদি বিমস্টেকের কথা বলেন আমি মনে করি খুবই সফল হয়েছে। এই অর্থে বিমস্টেকের আসলে কতগুলো সেট এজেন্ডা আছে। এটা হলো সেক্টরাল ডেভেলপমেন্ট বা সেক্টরাল কোঅপারেশন, সেক্টর ড্রিভেন কোঅপারেশন আমরা বলি। এখানে কতগুলো সেক্টর আছে, এই সেক্টরগুলোতে আমরা আলোচনার মাধ্যমে আমরা অগ্রসর হতে চাই। তো সেদিক থেকে আমি মনে করি বাংলাদেশের এই চেয়ারম্যানশিপ খুবই গুরুত্বপূর্ণ। আমার ধারণা প্রফেসর ইউনূসের সরকার এখানে গুরুত্বপূর্ণ, যতটুকু সময় তার হাতে আছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করবেন। কিন্তু এই সামিটকে উনি অন্য কাজেও লাগিয়েছেন। আপনি যদি দেখেন যে থাইল্যান্ডে আজকে সকালবেলা একটি খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, আসলে এগুলো মিডিয়াতে ওভাবে প্রতিভাত হয়নি, ওভাবে আসেনি, যে উনি ওখানকার মিডিয়াতে যেভাবে এসে বলা হচ্ছে যে এলিটদের সাথে ওখানে মিট করেছেন, হয়তো বা বিজনেস এলিট হতে পারে, পলিটিক্যাল এলিটস হতে পারে, যেখানে তিনি তার আমাদের যে একটা ইচ্ছা যে আমরা আসিয়ানে জয়েন করতে চাই এটি তিনি প্রকাশ্যে বলেছেন এবং বলেছেন তাদের সাহায্য চেয়েছেন। এবং তিনি মনে করেন যে থাইল্যান্ডের সাহায্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, ইন্দোনেশিয়ার সাহায্য এবং মালয়েশিয়ার সাহায্য, 3টা দেশের নাম উনি উল্লেখ করেছেন। এবং আমার ধারণা পেছনে হোমওয়ার্ক করা হচ্ছে। তো ফলে বাংলাদেশ যে মাল্টিল্যাটারালিজমে বিশ্বাস করে, যেটি থেকে আমরা অনেক দূরে সরে গেছিলাম আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিতে, এই বহুপাক্ষিকতা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখান থেকে খুব দূরে সরে আমরা খুব বায়োল্যাটারালিজমে জড়িয়ে গেছিলাম, একটা কম্পালশনের মধ্যে আমরা অ্যাক্ট করছিলাম, মানে ইন টার্মস অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। সেখান থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি, আমাদের এক ধরনের এখন একটা ফরেন পলিসি অটোনমি আমরা অর্জন করেছি বলে মনে হচ্ছে, এবং সেটি প্রফেসর ইউনূস আমার মনে হয় খুব ভালো এক্সারসাইজ করছেন এবং সেটি সুযোগ দিচ্ছেন উনি। তো সেদিক থেকে বিবেচনা করলে আমি মনে করি এটি খুবই সফল একটি অংশগ্রহণ আমাদের দিক থেকে। এর পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল যে বাংলাদেশে রোহিঙ্গাদের যেই বোঝা, আমরা বলি 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে সাইডলাইনে একটি বৈঠক হয়েছে, প্রথম ধাপকে 1,80,000 রোহিঙ্গাকে নিতে রাজি হয়েছে মিয়ানমার। এছাড়াও পাশাপাশি প্রক্রিয়াধীন থাকবে আরও 70,000। এই যে দুই দেশের যে সাইডলাইনের বৈঠক এবং এই উদ্যোগটাকে কতটা সফল বলে মনে করছেন, এবং শেষ পর্যন্ত বাংলাদেশের এই ডক্টর ইউনূসের যেটা আসলে আমরা বলতে পারি কিনা যে ম্যাজিক্যাল বৈঠক, যে যেহেতু রোহিঙ্গা প্রত্যাবর্ষণে মিয়ানমারকে রাজি করাতে পেরেছে এবং মিয়ানমারও সম্মত হয়েছে। হ্যাঁ, প্রফেসর ইউনূসের একটা ম্যাজিক্যাল পার্সোনালিটি আছে এবং একটা ম্যাজিক্যাল লিডারশিপ আছে। আমি জানি না এটি তারই ম্যানিফেস্টেশন কিনা যে হঠাৎ করে এই সন্ধ্যাবেলা খবরটি আমরা পেলাম, খুবই আশাব্যঞ্জক খবর। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে মিয়ানমার কিন্তু এর আগেও এরকম প্রমিসেস করেছে, যে প্রমিসেস সে রাখে নাই। কিন্তু আমি মনে করি যে এই বিমস্টেকের এই সম্মেলন থেকে এই প্লেজ মিয়ানমারের দিক থেকে আসা, তার মানে পেছনে যে কাজ হচ্ছিল বিহাইন্ড দ্য সিন, আমার মনে হয় সেটা এখন ফলপ্রসূ, ওটার ফল আমরা পেতে শুরু করেছি। কাজে এটি খুব পজিটিভ ডেভেলপমেন্ট এবং এর উপর আমাদের এটার ফলো আপের দিকে আমাদের নজর রাখা উচিত বলে আমি মনে করি। ওবায়দুল হক স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ। এবং সম্পা আমরা দেখছিলাম, আমাদেরকে বলছিলেন বিমস্টেক সম্মেলনে আমাদের বাংলাদেশের যেই প্রত্যাশা, প্রাপ্তি এবং সব বিষয়গুলোকে নিয়ে, এছাড়াও নানা বিষয়ে রোহিঙ্গা এবং যেই কথা হচ্ছিল শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়ে, সব কিছু মিলে বাংলাদেশও যারা রয়েছেন তারাও হয়তো আশা বাড়তেই পারে যে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ শুরু হবে, এর পাশাপাশি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে। সেই সাথে বলা চলে উজ্জ্বল যে আমরা যেমন অধ্যাপক ওবায়দুল হকের বক্তব্য থেকে শুনছিলাম যে বৈঠকটি মোটামুটি সফল, তার অন্যতম একটি বড় কারণ বলা চলে রোহিঙ্গা প্রত্যাবাসনের যে সুযোগটি তৈরি হচ্ছে সেটি।
বাংলাদেশ পুনর্গঠনের সুদূর প্রসারী সংস্কারে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সামনে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়া মাত্রই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনেই সরকারের প্রধান লক্ষ্য। এ সময় আঞ্চলিক বাণিজ্য বাড়াতে বিমস্টেক মুক্ত বাণিজ্য চুক্তির বাস্তব রূপ দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। হাসিব বিল্লার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বঙ্গোপসাগরের সব ঢেউ যেন আরেকবার একসঙ্গে আছড়ে পড়ল ব্যাংককের সৈকতে। বিমস্টেকভুক্ত 7 দেশের 7 নেতা একসঙ্গে এই সাংগ্রিলাতে। আয়োজক থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর একদম পাশেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব পালন করা নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। তার পাশেই প্রতিবেশী ভারতের সরকার প্রধান। বাংলাদেশের অভ্যুদয়ের পর সবচেয়ে বড় পট পরিবর্তন, দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন সমীকরণ, যুগ যুগ ধরে নির্যাতনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠী এবং মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাত আর ভূমিকম্পের মতো অতি প্রাকৃতিক দুর্যোগের পর ব্যাংককের এই শীর্ষ সম্মেলন থেকে কি বার্তা আসে দক্ষিণ এশিয়ার 180 কোটি মানুষের জন্য, সেদিকে নজর ছিল সবারই। এসব প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা তুলে ধরেন কি করে 1971-এর পর একটা কর্তৃত্ববাদী শাসকের পতনের মাধ্যমে বাংলাদেশের পুনর্জন্ম হলো সেই ইতিহাস। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে এখানকার মানুষের মধ্যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণেই বদ্ধপরিকর তার সরকার। জানান, এরই মধ্যে সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ কিংবা জনপ্রশাসন সংস্কারে যেসব প্রস্তাব এসেছে তার বাস্তবায়নে একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। ডক্টর ইউনূস বলেন, কাঙ্ক্ষিত সংস্কারের পর যখনই একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হবে তখনই জাতীয় নির্বাচনের লক্ষ্য ঠিক করেছে সরকার। দীর্ঘমেয়াদে রোহিঙ্গা সংকট সমাধান না করলে সমগ্র অঞ্চলের অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে জানান অন্তর্বর্তী সরকার প্রধান। বঙ্গোপসাগরীয় দেশগুলোর বাণিজ্য 5.9% থেকে বাড়াতে বিমস্টেকভুক্ত দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবে রূপ দেওয়ার প্রস্তাব করেন ডক্টর ইউনূস। বলেন, দক্ষিণ এশিয়ায় টেকসই উন্নয়নের জন্য পারস্পরিক শান্তি এবং নিরাপত্তার প্রয়োজন। সম্মেলনের সমাপনী অধিবেশনে আগামী 2 বছরের জন্য বিমস্টেক সভাপতির দায়িত্ব পায় বাংলাদেশ। হাসিব বিল্লাহ, এখন ব্যাংকক, থাইল্যান্ড। বিমস্টেক সম্মেলনের আরো খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, আপনার প্রতিবেদনটি দেখছিলাম, সেখানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য ভারতের সঙ্গে যে আলোচনা, তিস্তা ইস্যু, প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা ফেরাতে রাজি মিয়ানমার, এমন বেশ কিছু বিষয় উঠে এসেছে। সেই আলোচনা আজ হয়েছে, আমরা দেখছিলাম আপনার প্রতিবেদনে। এই মুহূর্তে কি চলছে সেই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। এছাড়া এই বিমস্টেক সম্মেলন নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? শম্পা, ব্যাংককে 3 দিন ব্যাপী বিমস্টেক সম্মেলন হয়েছে এবং এই 3 দিন ব্যাপী সম্মেলনের আজকে শেষ দিন ছিল। মূলত এই 7 দেশের, বঙ্গোপসাগরকে ঘিরে 7 দেশের অর্থনৈতিক জোট, এই 7 দেশের সরকার প্রধানদের বৈঠক। এই সম্মেলন ছিল মূলত 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ব্যাপী। দুপুর বাংলাদেশ সময় সকাল 9টা থেকে 11টার মধ্যে শেষ হয়। কিন্তু তারপরে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয় প্রধান উপদেষ্টার, এবং তারপরে নেপাল এবং শ্রীলঙ্কার সরকার প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে এবং একই সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকগুলো শেষে পাশাপাশি এই আজকের মতন বিমস্টেক কর্মসূচি শেষ। প্রধান উপদেষ্টা সহ তার সফর সঙ্গীরা ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর জানিয়ে রাখি যে এর মাঝখানে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, তিনি মূলত রোহিঙ্গা বিষয়ে কথা বলেছেন। মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন আলাদাভাবে ডক্টর খলিলুর রহমান, এবং তিনি সেই বৈঠকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আলাপ আলোচনা করেছেন এবং সেখান থেকে একটি ইতিবাচক সাড়া মিলেছে। 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে চায় সেই দেশ। এখানে বাংলাদেশের জন্য এটি খুবই ইতিবাচক খবর এবং অনেক বড় একটি ঘটনা, কারণ আপনি নিশ্চয় জানেন যে রোহিঙ্গারা বাংলাদেশের জন্য অনেক বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। সেই 2017 সালের 25 আগস্ট থেকে রোহিঙ্গারা অনুপ্রবেশ শুরু করে বাংলাদেশে, আর তখন বাংলাদেশে রোহিঙ্গারা তারপরে রোহিঙ্গাদের
ফেরত পাঠানোর জন্য বারবার উদ্যোগ নিলেও ব্যর্থ হয় সরকার। তখন থেকে প্রায় 8 লাখ রোহিঙ্গা শনাক্ত হয় এবং তখন রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল, তালিকা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এবং আপনি নিশ্চয় জানেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে পরবর্তী ঈদের আগে, ঈদুল আজহার আগেই রোহিঙ্গাদের তার দেশে ফেরত পাঠানো হবে, এমন তিনি বলেছেন। এমনটি তো তারই উদ্যোগ হিসাবে এই যে প্রাথমিকভাবে আশা করা যাচ্ছে হয়তো ঈদের আগেই 1,80,000 রোহিঙ্গাকে বা বড় একটা অংশকে রোহিঙ্গাকে ধীরে ধীরে পাঠানো হবে। পরবর্তীভাবে আরও যে 5 লাখ রোহিঙ্গা আছেন তাদেরকেও তাদের দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। হয়তো এটি একটি প্রাথমিক উদ্যোগ হিসাবে ধরা যেতে পারে এবং বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক খবর এটি। শম্পা। ব্যাংকক থেকে বিমস্টেক সম্মেলনের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুল্লাহ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠককে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে নিজ বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারত শুধু শেখ হাসিনাকে ফেরত পাঠালেই হবে না, সঙ্গে সহযোগীদেরও ফেরত পাঠাতে হবে। একই সঙ্গে সীমান্তে হত্যা বন্ধ করতে হবে জানিয়ে তিনি দাবি করেন, হাসিনার আমলে ভারতের সঙ্গে হওয়া সব অসম চুক্তি বাতিল করতে হবে। মিটিংটার প্রয়োজন আছে এবং প্রয়োজন ছিল। এই মিটিংটার জন্য আমাদের সরকার স্বতঃপ্রণীত হয়ে চেষ্টা করছিল। আজকের সরকার একটা প্রতিবেশীর সঙ্গে একটা মিটিং হওয়া দরকার, সেটা তারা করেছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি। যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে তাহলে আমি সঙ্গে একটু যোগ করতে চাইব অতিরিক্ত, যদি সম্ভব হয় আর কি, যে ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয়। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষেরা। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরে ফেরা মানুষের চাপ ছিল, তবে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা ছিল তার চেয়ে বেশি। এদিকে ঈদযাত্রায় প্রথমবারের মতো শিডিউল বিপর্যয়ে পড়েছে রেল। আরো জানাচ্ছেন রাব্বি হোসেন। স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের এই দীর্ঘ অপেক্ষা, কখন আসবে তাদের কাঙ্ক্ষিত ট্রেন। ঈদের আগে যারা ছুটি পাননি মূলত তারাই আজ বাড়ি যেতে চেয়েছিলেন স্বস্তিতে। ট্রেনের শিডিউল বিপর্যয় হওয়ায় যদিও সেই আশা রূপ নেয় ভোগান্তিতে। এবারের ঈদযাত্রায় এবারই প্রথম ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। শুক্রবার সকাল থেকে অনলাইনে টিকিট বিক্রির সার্ভারে দেখা দেয় জটিলতা, বন্ধ হয়ে যায় টিকিট বিক্রি। 2 থেকে 3 ঘন্টা শিডিউল বিপর্যয়ে পড়ে বুড়িমারি, কিশোরগঞ্জ, লালমনিরহাট এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। সবচেয়ে বেশি বিলম্ব হয় কিশোরগঞ্জ এক্সপ্রেস। ট্রেন লাইনে দাঁড়িয়ে এখন অপেক্ষা আছে ট্রেনের জন্য। ট্রেনটা যদি 2 ঘন্টা 3 ঘন্টা লেট থাকতো বলতে আগে জানতাম, তাহলে তো মেয়ের টিকিট আজ ক্যান্সেল করতাম। সার্ভার জটিলতার কারণেই অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকলেও যাত্রীদের ভোগান্তি কমাতে দেয়া হয় স্ট্যান্ডিং টিকিট। যদিও যাত্রীদের চাপের কারণে ব্যাগ পোহাতে হয় স্টেশন কর্তৃপক্ষকেও। সিস্টেম আপগ্রেডেশন করার কাজ করতে যাই, ওনারা আমাদেরকে বলছেন অল্প সময়ের ভিতরে ঠিক হয়ে যাবে। তো সেটা আসলে কারিগরি বিষয়, তো যার জন্য এটা অল্প সময় ঠিক হয় নাই। এদিকে ঈদ কাটিয়ে ঢাকায় ফেরার মানুষের চাপ ছিল অনেক বেশি। প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীতে ঠাসা। ঢাকায় ফেরা যাত্রীরা বলেন অনেকটা স্বস্তি ছিল এবারের ঈদ যাত্রা। ঈদও কাটিয়েছেন আনন্দ নিয়ে। আমার ঈদ ভালোই কাটতেছিল, সকালে বিকালে খেলাধুলা করতাম। রাইট টাইমে ট্রেন ছাড়ছে, সুন্দরভাবে চলে আসছে। ঈদ তো ভালোই কাটাইলাম, এখন বন্ধুদের সঙ্গে দেখা করবো স্কুলে গিয়ে। এবারের ঈদযাত্রায় আন্তনগর, কমিউটার ট্রেন সহ মোট 70টি ট্রেন যাত্রী নিয়ে চলাচল করছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। চট্টগ্রামের চুনতিতে ঈদের তৃতীয় দিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তাসনিম ইসলাম প্রেমা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকাল 11টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান তার মাথা ও বুকে গুরুতর আঘাত ছিল। এ নিয়ে ভয়াবহ এই দুর্ঘটনায় মোট 11 জন নিহত হলেন। দুয়ারে আগত নববর্ষ, চারুকলা অনুষদে প্রস্তুতি চলছে মঙ্গল শোভাযাত্রার।
গণঅভ্যুত্থান পরবর্তী এবারের শোভাযাত্রার মোটিভে তুলে ধরা হবে ফ্যাসিবাদ অবসানের চিত্র। আয়োজকরা জানান, আবহমান বাংলার ঐতিহ্যের পাশাপাশি ২৪-এর চেতনাকে ধারণে এবার মঙ্গল শোভাযাত্রায় স্থান পাবে সব জাতিসত্তার ঐতিহ্য। আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। বসন্তের দহনকাল শেষে রুদ্র বৈশাখের আগমনী সুর, বিচিত্র বৃক্ষরাজির ফুলেল সম্ভারে ভরে ওঠা প্রকৃতি জানান দেয় দুয়ারে নতুন বছরের হাতছানি। জীর্ণ পুরনোকে পেছনে ফেলে স্বপ্নময় নতুনের সূচনা হয় নববর্ষে। তাকে বরণে উৎসবের আমেজ চারপাশে। মঙ্গল শোভাযাত্রার আঁতুর ঘর খ্যাত চারুকলাও ধীরে ধীরে সেজে উঠছে বর্ণিল রঙে। ঈদের ছুটিতে শুনশান ক্যাম্পাস, তবে থেমে নেই চারুকলার কর্মযজ্ঞ। নববর্ষ উদযাপনে চলছে পুরোদমে প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রার মোটিফ তৈরিতে ব্যস্ত কারিগররা। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান স্লোগানকে ধারণ করে এবারের মঙ্গল শোভাযাত্রায় স্থান পাবে ফ্যাসিবাদের মুখাকৃতি। থাকবে জাতীয় মাছ ইলিশ আর শান্তির প্রতীক কবুতর। এছাড়া লোকশিল্পের নিদর্শন স্বরূপ কাঠের বাঘও স্থান পাবে শোভাযাত্রায়। স্ট্রাকচারগুলো অলরেডি দাঁড় করানো হয়েছে। এই স্ট্রাকচারগুলো পেস্টিং, কাগজ লাগানো, ডেকোরেশন, এগুলা নির্দিষ্ট সময়ের মধ্যেই আশা করছি হয়ে যাবে। শোভাযাত্রার মোটিভগুলো একদিকে যেমন আকৃতি পাচ্ছে, অন্যদিকে চলছে রং তুলির আঁকিবুকি। কাগজের মুখোশ, ফুল, পাখি আর মাটির সরায় রঙের ছোঁয়া দিচ্ছেন শিক্ষার্থীরা। তবে ঈদের ছুটিতে উপস্থিতি কম থাকলেও সময় মতোই শেষ হবে সব প্রস্তুতি। অ্যালামনাইদের সাথে একটা অনেক দিন পর দেখা হয়, আড্ডা হয়, এই বিষয়টা আমরা এনজয় করি। আর কাজের ক্ষেত্রে তো মজার কাজ, রং তুলি আমাদের কাজই এটা। অ্যাকচুয়ালি রং তুলির মাধ্যমে যে আমাদের দেশের ট্র্যাডিশনগুলো, যেমন পেঁচা, রয়্যাল বেঙ্গল টাইগার, রাজা রানীদের যে মাস্কগুলো, এগুলো আসলে আমাদের ঐতিহ্যকে বহন করে। তো আমাদের সবাইকে উচিত আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করা। ছুটির আবহে অনেককেই দেখা যায় বর্ষবরণের প্রস্তুতি দেখতে এসেছেন চারুকলায়। তারা বলছেন, প্রাণের এই উৎসব ছুঁয়ে যাবে সব শ্রেণী পেশার মানুষকে। আমার বাচ্চা নিয়ে, ওয়াইফ নিয়ে আসছি। এখন থেকে চাই যে আমার বাচ্চা বুঝুক যে পয়লা বৈশাখটা কি, এই পয়লা বৈশাখটা কেন, এটা আমার বাচ্চাকে এখন থেকে বোঝানোর চেষ্টাতেই আমরা আসছি মূলত দেখার জন্য। আমাদের বাঙালি ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য এখানে সবাই একত্র হয়, আমরা সবাই উপভোগ করি এই পয়লা বৈশাখটা। চারুকলা অনুষদ বলছে, নতুন বাস্তবতায় এবছর ভিন্ন বৈচিত্র্যে সাজবে মঙ্গল শোভাযাত্রা, যেখানে স্থান পাবে সব ধর্ম, বর্ণ আর জাতিসত্তার ঐতিহ্য। গণ অভ্যুত্থান, তার পরবর্তী যে একটা স্পিরিট, তো সেই জিনিসগুলোকে আমাদের চিন্তা করতে হচ্ছে। তো সেই হিসাবে আমি ধরছি যে এই বছর একটু ভিন্ন রকম এতটুকু হবে এবং অনেক বেশি ইনক্লুসিভ হবে। যুক্ত যেটি হচ্ছে এবার সেটা হলো যে আমরা বিভিন্ন রকম উপজাতি যারা জাতিগোষ্ঠী আছে তারাও আমাদের এই শোভাযাত্রা যুক্ত হওয়ার কারণে খুব স্বাভাবিকভাবেই এখানে বৈচিত্র্যে ভরে যাবে এবং অনেক বেশি, এই অর্থে অনেক বেশি কালারফুল হবেন, এটা নিশ্চিত করেই বলা যায়। প্রতিবারের মতো পহেলা বৈশাখে সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে বের হয়ে শিশু পার্ক ও টিএসসি ঘুরে আবারও চারুকলায় এসে শেষ হবে। বৈশাখ মানেই তো নতুন রং, গন্ধ আর সুরের আবহ, বৈচিত্র্য আর ঐতিহ্যকে ধারণ করার দিন। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী এবার নববর্ষের ঐকতানের সুরে সুর মেলাবে সব জাতিসত্তার মানুষ। এর মধ্য দিয়েই দৃঢ় হবে ঐক্যের বন্ধন। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। প্রেম, সংগ্রাম, দ্রোহ কিংবা অনুপ্রেরণা, সব ক্ষেত্রেই বসন্তের নিবিড় প্রাসঙ্গিকতা। এক ফাল্গুনে ছিনিয়ারা মাতৃভাষার বিজয় যেমন এ জাতির গৌরবের পাণ্ডুলিপি, তেমনি আবহমান কাল থেকেই বাসন্তী ফসল ঘরে তুলে চৈত্রেই কৃষকরা চুকান পুরাতন হিসাব। তবে প্রকৃতির আচরণগত পরিবর্তনে ক্রমশ পানসে হচ্ছে বাংলার বসন্ত। আরও জানাচ্ছেন মোকাররম হোসাইন। কোন অভিমানে ঝরে যাচ্ছে পাতারা, পাতাদের মনেও কি ভর করেছে রাবীন্দ্রিক প্রেম? তারাও কি
প্রহর শেষের আলোয় রাঙা এ চৈত্রে কারো চোখে সর্বনাশ দেখেছে। পঞ্জিকার প্রলোভনে বসন্ত উদযাপনের আকাঙ্ক্ষা চড়া হলে প্রকৃতির কাছে সে ইচ্ছা পূরণের সুখবর নেই। দক্ষিণ জানালা খুললে মনে হতে পারে বসন্ত কেবল গণনায়। বসন্তকাল সকালটা মানে একদম ঝলমলে একটা রোদ হবে, সুন্দর একটা মিষ্টি বাতাস থাকবে, বাতাসের সাথে একটা খুব সুন্দর ঘ্রাণ চলে আসবে। ফ্রেন্ডরা হয়তো বাইরে গেলেও সবাই ফোনে ব্যস্ত থাকে, সবাই এখানে ছবি ওখানে ছবি তোলার জন্যই পাগল, কেমন প্রাকৃতিক কিছু এনজয় করার ওরা সময় পায় না। রোদের লাল চোখ আর উপেক্ষার বিভেদ দেয়াল ভেদ করে বাতাসে দুলতে থাকা ফসল কণ্ঠ উঁচিয়ে বলে সময় এখনো বসন্তের। চৈত্র সংক্রান্তির আগেই বাসন্তী ফসল ঘরে তোলার মাধ্যমে বকেয়া, খাজনা আর হালখাতার হিসেব বৈশাখের 1 তারিখের আগেই চুকানোর ব্যস্ততা যাদের, এ বসন্ত তাদের জীবন রাঙালো কতখানি। সারের দামটা বেশি, এই জন্য মানে একটু পোষায় কম। এর মধ্যে অনেক সময় আমরা কাঙ্ক্ষিত ফল পাই, অনেক সময় আবার পাই না। সবুজ হটিয়ে গাছে গাছে এখন কাণ্ডের কঙ্কাল। প্রাচীন থেকে আধুনিক বাংলা সাহিত্য ও গানে মনোহরী সৌন্দর্য, প্রেম আর সুদিনের প্রতিনিধি যে বসন্ত হয়ে উঠেছে ঋতুরাজ, তার চোখ জুড়ে কেন এত বিষাদ? তরতাজা প্রাণচঞ্চল বসন্তকে এমন রংহীন নিরস করবার নেপথ্যেই বা কারা? গরম যে সময় আসার কথা তার চেয়ে আগেই গরম চলে আসছে, যার কারণে দেখা যায় গাছের যে ফুলটা যে সময় ফোটার কথা তার চেয়ে আগে ফুটছে, যতক্ষণ পর্যন্ত ফুলটা থাকার কথা ততক্ষণ থাকছে না। যখনই আপনার ফুলের এই সিজনটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আমাদের আলটিমেটলি ওখান থেকে যে প্রাণী জগৎ সেটার উপরেও কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। বসন্ত বাতাসে কারো বন্ধুর বাড়ির ফুলের গন্ধ কারো বাড়ি আসুক আর না আসুক, কেটে গেল আরও এক ফাল্গুন। পালাবদলের নিয়তিতে আসছে ফাগুনে কেউ দ্বিগুণ হোক বা না হোক আবারও ফুটবে বসন্তের ফুল, ফলবে চৈতালি ফসল, মৌ মৌ করবে আমের মুকুল, হয়তো হাতে গোনা কয়েকটি পাখিও ডাকবে। এদেশে বসন্ত আসে, পাতা ঝরে, ফুল ফোটে, আবার নতুন পাতা গজায়, যে আমরা পরিবর্তিত বসন্তে একটা সুন্দর সুবাসিত বাংলাদেশ চাই। দূষণ ও দখলের নিয়তি কিংবা জলবায়ুর প্রভাবে প্রকৃতির আচরণগত পরিবর্তনের পথগুলো বন্ধ করার কার্যকর বৈশ্বিক উদ্যোগ এখন সময়ের সবচেয়ে বড় দাবি। মোকাররম হোসাইন, এখন। ঈদের পঞ্চম দিনেও সমুদ্রের সৌন্দর্য উপভোগে কক্সবাজারের ঢল নেমেছে পর্যটকের। নোনা জলে শরীর ভেজানো, সৈকতে ঘুরে বেড়ানো, জেট স্কিতে চড়ে দূর সমুদ্রে ঘুরে আসা কিংবা ঘোড়ায় চড়ে সময় কাটাচ্ছেন অনেকেই। কেউ কেউ ভ্রমণের প্রিয় মুহূর্তগুলো বন্দি করে রাখছেন মুঠোফোনে কিংবা ক্যামেরায়। পর্যটক সমাগম বেশি থাকায় প্রাণচাঞ্চল্য এসেছে সৈকতের ক্ষুদ্র ব্যবসা এবং হোটেল রেস্তোরাঁ সহ পর্যটন খাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপে 2020 সালের পর সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। এদিকে বিশ্বব্যাপী কমেছে মার্কিন ডলারের মান। মার্কিন শেয়ার বাজারের প্রধান 3টি সূচকেই নিম্নমুখী। ডাও জোন্স প্রায় 4%, S&P 500 প্রায় 5% এবং নাসদাকের পতন হয়েছে প্রায় 6%। 2020 সালে করোনা মহামারীর পর এই প্রথম ব্যাপক দরপতন ঘটল যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। এদিকে যুক্তরাজ্য সহ এশিয়া অঞ্চলের শেয়ার বাজারেও দ্বিতীয় দিনের মতো পতনের দিকে রয়েছে। ঈদের ছুটি শেষে রোববার থেকে আবারও মাঠে গড়াচ্ছে ডিপিএল। চেনা আঙিনায় ব্যাট প্যাট বল নিয়ে অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা। তবে মোহামেডানে আছে তামিম শূন্যতা। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। দ্য শো মাস্ট গো অন। কর্মক্ষেত্রে কথাটা বহুল প্রচলিত, ঠিক তেমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে মোহামেডানকে। বিকেএসপির মাঠে আকস্মিক অসুস্থতায় মাঠের বাইরে তামিম, তাই মাঠের নেতৃত্বে তামিমের জায়গায় সম্ভাব্য নাম তাওহিদ হৃদয়। So far, Tawhid Hidayat have a great chance. He has been controlling the ground from a couple of games ও কন্ট্রোল করছে, মাঠের বাইরে থেকে ভিতরে আর কি যখন তামিম বাইরে ছিল তখন করছে। সো তাহিদ হৃদয় পসিবিলিটি বেশি, সেটা ক্লাবের ডিসিশন, ক্লাব আমাদের জানাবে। ঈদের লম্বা ছুটি শেষে মিরপুর একাডেমি মাঠ মুখর ক্রিকেটারদের পদচারণায়। সরব উপস্থিতি মোহামেডানেরও, তবে নেই তামিম ইকবাল। ক্লাব ম্যানেজারের ভাষায় এই শূন্যতাটা অপূরণীয়। টাইমের জায়গা তো বেসিক্যালি কেউ ফিল আপ করতে পারবে না ন্যাচারালি, তো আমরা চেষ্টা করবো যতটা পারা যায় আর কি। একটা প্লেয়ার সুপার ফিট, সে লাস্ট 2 ম্যাচ আগে একটা 100 মারছে, তারপরে এত বড় একটা সিচুয়েশন হয়েছে, এটা হইতেই পারে। এটা আমরা কেউই আসলে জানি না কার কি অবস্থা হয়।
এদিকে অনুশীলনের ফাঁকে কথা হলো লিজেন্ডস অব রূপগঞ্জের প্রধান কোচের সঙ্গে, কিন্তু তারকা শূন্যতা না থাকলেও মাঠের পারফরমেন্সে পিছিয়ে দলটি। তবে সামনের ম্যাচগুলোতে নতুন উদ্যমে ফেরার প্রত্যাশা দলটির। ভালো পারফরমেন্স হয়েছে এবং কিছু অ্যাভারেজলি ছিল এবং কিছু জায়গায় আমার মনে হচ্ছে যে ছেলেদের আরও ডেভেলপ করার স্কোপ আছে। তো আমরা সেই সব জায়গা নিয়ে আলোচনা করছি এবং পরবর্তী ম্যাচগুলোতে আসলে আমরা সেই জায়গাগুলোতে আমরা ফোকাস থাকবো যে এই জায়গাগুলোতে এই যদি ইমপ্রুভ ভালো করতে পারে পারফরমেন্স, তাহলে ডেফিনেটলি এটা টিমের ইম্প্যাক্ট থাকবে। ঈদের আমেজ শেষ, ডিপিএল এর পরবর্তী ধাপে বড় দলগুলোর লক্ষ্য এখন সুপার লিগের দিকে। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। এর সাথে শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।